নমস্কার, এডুকেশন অনলাইন অনুষ্ঠানে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। এডুকেশন অনলাইন আমাদের পড়াশোনার সোপান, এডুকেশন অনলাইন আমাদের ভবিষ্যৎ তৈরি করা, অর্থাৎ আমাদের আগামী ভবিষ্যৎ ছেলে মেয়েদের জন্য এই অনুষ্ঠান লাগাতার আপনাদের জন্য নিয়ে আসা। অবশ্যই অভিভাবক যারা রয়েছেন তারা অনেক দায়িত্বশীল, বলবো যে এই অনুষ্ঠানের সঙ্গে গোড়ার থেকে তারা যুক্ত রয়েছেন, এবং তার সঙ্গে বলছি যে স্টুডেন্টস যারা রয়েছে তারাও কিন্তু আমাদের সাথে সবসময় যুক্ত রয়েছে। আজকেও কিন্তু বিষয়ে ইংরেজি এবং ইংলিশের দশম শ্রেণী আমাদের স্যার রয়েছেন প্রত্যেক সময়ের মতো, অবশ্যই কৌশিক সেন স্যার, মিত্র ইনস্টিটিউশন মেইন। অনেক স্বাগত স্যারকে। এবং আপনারা রয়েছেন এবং তোমরা রয়েছে সরাসরি আমাদের সঙ্গে কথা বলতে 9062206209, 9051112792 এই দুটো নাম্বারে তোমরা তোমাদের জিজ্ঞাসা অবশ্যই রাখতে পারো। স্যার রয়েছেন প্রশ্ন করার জন্য, আর সরাসরি চলে যাব স্যারের কাছে। থ্যাংক ইউ ম্যাম। আসার পথে আমি একটা কথা ভাবছিলাম, ম্যাম একটু আগে বললেন যে তোমরা যুক্ত রয়েছো, তো এই যে সিটিভিএন অনলাইন এডুকেশন প্রোগ্রামগুলো করে তোমাদের সাথে একটা নিয়মিত সুসম্পর্ক অভ্যাস গড়ে তুলেছে। আশা করি এতদিনে একটা রিলেশন তৈরি হয়েছে। ভাবছিলাম যে এরপরে তোমাদের সব কিছু আবার নর্মাল হয়ে গেলে তোমরা সিটিভিএনকে ছাড়া থাকতে পারবে তো, সেটাই ভাবছিলাম। তো আমরা বুঝি না যে কখন কার সাথে সম্পর্ক তৈরি হয়ে যায়, তো সেই রিলেশনশিপ যেটা তৈরি হয়েছে সেটাকে যতদূর সম্ভব সিটিভিএনকেও রিকোয়েস্ট করব যে তোমাদের পাশে থাকতে বরাবরের মতো। একদম, আমরা আজকের পাঠ শুরু করব স্যার। আসলে 2020 সাল আমাদের পক্ষে খুব একটা লস এর ইয়ার। অনেকে আমরা হারিয়েছি। আমি একটা কথা মনে করি যে উই হ্যাভ টু স্টুপ সামটাইমস। স্টুপ, STOOP, স্টুপ মানে মাথা নোয়ানো বা ঝোঁকানো। যদি মাথা না ঝোঁকাই রেসপেক্ট করতে পারবো না, যদি মাথা না ঝোঁকাই দৌড়াতে পারবো না। তো কঙ্কার করতে গেলে ইফ উই হ্যাভ টু কঙ্কার, হ্যাভ টু, দেখো এগুলো আমি যা যা কথা বলি না, প্রত্যেকটা শব্দ একটু নজর রাখবে, একটু কান রাখবে, সেগুলো কিন্তু ঘুরে ফিরে আমি টেক্সটের সাথে রিলেট করে দেবো। তো ইফ উই ওয়ান্ট টু কঙ্কার, বিকজ উই হ্যাভ টু কঙ্কার, উই হ্যাভ টু স্টুপ। যখন স্পোর্টস তোমরা দেখেছো, যখন দৌড় হয়, খুব জোরে দৌড়াতে গেলে প্রথম রেডি স্টেডি, তো ওই সময় কিন্তু আমাদের মাথা নিচু থাকে। তা আমাদের ঘুরে দাঁড়াতে হবে, তোমরাও ঘুরে দাঁড়াবে, এবং ওই যে বললাম আশা করব সিটিভিএন তোমাদের পাশে থাকবে। আমি বলছিলাম যে অনেককে আমরা হারিয়েছি, তার মধ্যে একজনকে আমরা হারিয়েছি, সুশান্ত সিং রাজপুত। তো তিনি একটা সিনেমা করেছিলেন কই পোছে। অবশ্যই তোমাদের মধ্যে প্রশ্ন রাখতে পারে, স্যার হঠাৎ করে সিনেমা বলছেন কেন? কই পোছের গুজরাটি টার্মে বাংলায় টার্ম হচ্ছে ভোকাট্টা, অর্থাৎ আই হ্যাভ কাট ইয়োর কাইট। অবশ্যই দেখো আমি টেক্সটে এলাম। তো ওনাকে আমরা হারিয়েছি, কিন্তু ওই যে কই পোছেটা গুজরাটি টার্ম হলেও খুব রিলেটেড। আমাদের দেশে তো অনেক কিছুই চাইনিজ আসে, তো তোমরা ইতিহাস পড়েছো এবং জানো যে প্রায় 2800 সাল আগে ঘুড়ি চায়নায় প্রথম প্রচলিত হয়। তো এরপরে আমাদের দেশে আসলো কি করে? তোমরা হিউয়েনসাং, ফা হিয়েন, এদের নাম অবশ্যই শুনেছ। তারা ছিলেন পরিব্রাজক, তারা কিন্তু এই কনসেপ্টটা এনেছিলেন। হিউয়েনসাং যখন চায়নায় হান ডাইনাস্টি ছিল, লিউবাং, সেই এম্পায়ারকে তিনি কিন্তু ঘুড়ি ওড়ানো দেখিয়ে খুব ইমপ্রেস করেছিলেন। ওই যে বললাম আমাদের দেশে ঘুড়ি ওড়ানোর যে সিস্টেমটা প্রচলন করাটা, ওটা কিন্তু ওনাদের হাত ধরে হয়েছিল। সব কিছু চাইনিজ ইজ নট ব্যাড, কিছু অবশ্যই সব কিছুরই, যেমন নাইলন সুতো যেটা আমরা ঘুড়ি ওড়াই, খুব ডেঞ্জারাস, কারণ ওটা এত শক্ত। তো তোমরা কি জানো যে এই যে ঘুড়ি ওড়ানো, লকডাউন পিরিয়ডে আমি অবশ্যই ঘুড়ি ওড়ানো খুব দেখেছি। মানে সব কিছু বিজনেস মোটামুটি লক হয়ে গেল, ঘুড়ি বিজনেস, লাটাই সুতো ইত্যাদি বিজনেসটা খুব জেগে উঠল। তো আমি তার মধ্যে পজিটিভ সেন্সটা নিয়েছি। এক, যে বাড়ি থেকে ঘুড়িটা উঠছে, আমি একটা মেসেজ পেয়েছি যে সেই বাড়ির সবাই সুস্থ আছে, এই যে কোভিড-19 তারা এফেক্টেড নয়। অর্থাৎ ইট ইজ এ মেসেজ, ইট ইজ এ সাইন যে ওই বাড়ি থেকে ঘুড়ি উঠছে মোটামুটি
আর কোথা থেকে উঠছে দেখতে পাচ্ছি না, হয়তো 4-5টা বাড়ি দেখতে পাচ্ছি, তারা সুস্থ আছে। দিস ইজ দ্য মেসেজ দ্যাট দ্য কাইট ব্রিংস। এবং তোমরা জানো যে যখন এই মুঘলরা ছিলেন যমুনা নদীর পাড়ে, মুঘল এম্পারার্সরা কিন্তু কাইট উড়াতেন। হ্যাঁ, অবশ্যই তোমাদের মনে হবে যে ওনারা উড়াতেন, তোমরা রেফার করবে, দেখবে, শুনবে, চারদিক পড়বে, জানবে। যখন খুব টেনশনের মুহূর্ত আছে, যখন তারা অ্যাংজাইটিতে ভোগে, যখন কিছু ভাবতে হবে, প্ল্যান, ওয়ার প্ল্যান বা কী করে কূটনৈতিক চাল করব, সেই সময় মাথাটাকে পরিষ্কার রাখার জন্য তারা কিন্তু দে এনজয়েড ফ্লাইং অফ কাইটস। ইতিহাস আবার একবার ছোট্ট করে ঘাটবো, সেটা হচ্ছে যখন সাইমন কমিশন, তোমরা পড়েছো ইতিহাসে, গো ব্যাক সাইমন, এই যে নাড়া বা এই যে প্রতিবাদ, এটা কিন্তু হাজার হাজার মানুষ ভারতবর্ষের ঘুড়ি উড়িয়ে সেই প্রতিবাদ করেছিল। তারা দেখছো তো, শুধু একটা কাগজের তৈরি সিম্পল সা জিনিস যেটা আকাশে উড়ে, যেটাকে ওড়াতে হয় মোটামুটি, তোমরা সবাই যারা একটু জানো তারা তো অনেকেই এক্সপার্ট। আমিও ছোটোবেলায় ঘুড়ি উড়িয়েছি এবং প্রচুর ঘুড়ি ভোকারটা হয়েছে, এবং অন্যেরটা করেছি কম, নিজেরটাই গেছে বেশি। যাই হোক, তো এই যে তোমরা ঘুড়ি ওড়াও বা ফানুস ওড়াও কালী পুজোর সময়, এবারে হ্যাটস অফ টু অল অফ ইউ, যে ফানুস ওড়ানো আমি প্রায় দেখিনি, একদম খুব কম দেখেছি। তো সেইগুলো কিন্তু যে জায়গায় এয়ারপোর্টে এয়ারওয়েজের রুট আছে, যে দিক থেকে প্লেন যায়, সেখানে ওড়ানো বারণ। এয়ারক্রাফট অ্যাক্ট 1934-এ কোনো রকম ঘুড়ি, কোনো রকম নিজস্ব প্লেন অথবা মানে কাঠের প্লেন বা যাই হোক, এবং ফানুস, এগুলো ওড়ানো বারণ। এতে 10 to 20,000 জরিমানা এবং পেনাল্টি, এবং 2 years up to 2 years অফ জেলও হতে পারে। তো আমি তোমাদের ভয় দেখাচ্ছি না, বিন্দাস ঘুড়ি ওড়াও, যেসব জায়গায় রুট নেই উড়াও, কিন্তু অবশ্যই এটা ফাঁকা জায়গায় উড়াতে হবে এবং পারমিশন নিয়ে রাখলে ভালো। আমরা কেউ পারমিশন নিই না, অনেক কিছু আমরা আইন আছে জানি না, সেই কারণের জন্য আমরা ইভেট করি। যেমন ক্রিকেট টিম আছে, ইন্ডিয়ান ক্রিকেট টিম, তোমরা অবশ্যই গর্বিত ফিল করো। এটা শুনে রাখো যে ওয়ান ইন্ডিয়া কাইট টিম আছে আন্ডার আবদুল্লাহ মারিয়েক্কেল, তিনি হচ্ছেন কাইট ম্যান অফ ইন্ডিয়া। আমাদের কলকাতাতেও কাইট ফেস্টিভ্যাল হয়, নানান রকমের কাইট, তার কিছু তোমরা নাম জানো, কিছু নাম আমি জানি, কিছু আমার থেকে বেশি অনেকেই জানে। কিন্তু কি কি ফর্মে কাইট ওড়ে সে না দেখলে, চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না। কত ছোট থেকে কত বড় অবধি হয়, কি কি থিমের উপর কাইট হয়। তো কোজিকোডে, কোভালাম বিচে এরকম কাইট ফেস্টিভ্যাল হয়। এটা একটা ইন্টারন্যাশনাল লেভেল, কেননা অনেক দেশ কিন্তু এই কাইট ফ্লাইং এনজয় করে। আরেকটা কথা যেটা প্রথমে শুরু করেছিলাম, আমরা একটা ফার্স্ট স্লাইডে চলে যাব, তোমাদের পড়াশোনায় আস্তে আস্তে ঢুকতে হবে, কিন্তু বারবার বললাম কিছুটা ঘুড়ির গল্প বললাম, এবার কিন্তু একটু ইসলাম ধর্মে যাব। যে ধর্মের যেটা আমার ভালো লাগে, মনে করি কিছু আছে ওখানে শেখার, সব মানুষের, সব ধর্মের কোথাও না কোথাও কিছু না কিছু শেখার আছে। তো ফার্স্ট স্লাইডে গেলে আমি এই যে তোমাদের সাথে সিটিভিএনের রিলেশনশিপ, এটাকে আরেকটা নাম দেব কিনশিপ, KIN, আত্মীয়তা। তো ইংলিশটা না আমার কাছে বাংলার থেকে সোজা। বাংলা অবশ্যই মাতৃদুগ্ধ সম, খুব মধুর, কিন্তু ইংলিশ আমার কাছে বেশি সোজা। দেখো, এই খুড়তো, মাস্তুতো, পিস্তুতো, মামাতো, জ্যাঠতুতো এত না করে সিম্পল কাজিনস বলবো, বুঝতে পেরেছো? তো এইটা বাবা একটু কম জানতে হলেও একটু শিখতে সোজা, এই কারণের জন্য। তো আমরা ফার্স্ট স্লাইডে চলে যাই ম্যাম। হ্যাঁ, দেখা যাচ্ছে। ফার্স্ট স্লাইডে আমরা চলে গেছি। দেখো, এখানে একটা টুয়াইন বা দড়ি, এই প্রত্যেকটা দড়ির যে সুতো, এগুলো আমি, তুমি, তোমাদের বাবা মা এবং আত্মীয় পরিজন, তো উই হ্যাভ টু মেক এ বন্ড, উই হ্যাভ টু টাই আওয়ার সেলভস। দিনকাল খুব একটা ভালো নেই, যা আসছে দেখো, এই বছর তো করোনার আমফানে বিধ্বস্ত মানুষ, তো আমাদের আত্মীয় স্বজন এর কাছে আমরা যেতে পারছি না। দেখো, এইটুকুনি অংশটা দেখো, এটা একটা কোটেশন, দ্য পার্সন হু ব্রেক্স দ্য বন্ড অফ কিনশিপ উইল নট এন্টার প্যারাডাইস। প্যারাডাইস মানে হচ্ছে স্বর্গ। তারা বিশ্বাস করেন যে স্বর্গ তার প্রাপ্তি হতে পারে না যদি আমরা আত্মীয়তার বন্ধন ছিঁড়ে ফেলি, অর্থাৎ যদি আমরা আত্মীয়তা বজায় না রাখি। এটা সাহি আল বুখারি, আমার উচ্চারণ মাফ করবেন যারা ইসলাম ধর্মে আছেন, অবশ্যই আমি ইংলিশের টিচার, বাঙালি, তো
সেই অর্থে সাহি মানে হলো আসল, অথেন্টিক। আমরা জানি যে ইসলাম ধর্মের প্রধান গ্রন্থ হচ্ছে কোরআন। তারপরে যেটা সেকেন্ড ভ্যালুয়েবল মোস্ট ভ্যালুয়েবল, দ্যাট ইজ শাহি আল বুখারি। তো এর মধ্যে 5984 এটা হচ্ছে হারি বলে। তো সেইখানে যে শিক্ষাগুলো দেয়া থাকে পরপর, তার মধ্যে একটা আমি তুলেছি। এরপরে একটু ডান দিকে চলে যাব, দেখো সিলাতুর রাহিম এর মানে হচ্ছে মেনটেইন করতে হবে দ্য বন্ড অফ কিনশিপ। অনেক শব্দ আগে মুখে বলে দিয়েছি। এর মানেটা কি? ডিলিং উইথ রিলেটিভস উইথ কার্টেসি অ্যান্ড কনসার্ন, তাদের প্রতি উদ্বেগ, তাদের প্রতি চিন্তা তোমার থাকবে, এবং যতটা পারা যায় হাসি মুখে ভদ্রভাবে তাদের সাথে ডিল করতে হবে। সাপোর্ট দেম, ব্যাড থিংস আমাদের জীবনে আসে সেটার জন্য তাদের পাশে দাঁড়াতে হবে। ভিজিটিং রিলেটিভস, তাদের কাছে ভিজিট করতে হবে। আস্কিং দেম, চেকিং অন দেম, চেক অন দেম মানে হচ্ছে ভিজিট দেম, তো চেকিং অন দেম বিভিন্ন ইংলিশ একই মানে। গিভিং দেম গিফটস ওয়েন পসিবল, গিফট মানেই সবসময় গিফট র্যাপে করে দামি জিনিস দিতে হবে নয়। হেল্পিং দেম, এই বেসিক কথাগুলো বুঝতে পারছো। ভিজিটিং দেয়ার সিক অ্যান্ড হেল্পিং টু রিলিভ দেয়ার মিজারি, মানুষের জীবনে দুর্দশা আসে, মিজারি, তো সেটাকে যাতে একটু কম হয়, যাতে তাদের অন্তত মনে হয় আমরা হয়তো আর্থিকভাবে সাহায্য করতে পারছি না, মানসিকভাবে করতে পারবো। সেই জন্য কখনোই মনে না করে যে উই আর লোনসাম, আমরা একা, আমাদের পাশে কেউ নেই আজকে। তো আমাদের যেটুকুনি ব্লাড রিলেশনস বা নিয়ার ব্লাড রিলেশনস আছে, ইমিডিয়েট কিনশিপ, তাদের সাথে আমাদের কিন্তু যোগাযোগ বা সম্পর্ক বজায় রাখা উচিত। কারণ আমিও সেরকম একটা বিপদে পড়তে পারি, তারা যদি মেন্টালিও আমার পাশে এসে দাঁড়ায়, আমি কিন্তু স্ট্রং বোধ করব। অ্যাকসেপ্টিং দেয়ার ইনভাইটেশনস, কোথাও নিমন্ত্রণ করলে যদি অনেক কিছু খাওয়া দাওয়া নেই, তবুও একটু হাজির হওয়ার চেষ্টা করতে হবে। হ্যাভিং দেম অ্যাজ গেস্টস, ফিলিং প্রাউড অফ দেম। তো আমরা একে অন্যের প্রতি প্রাউড হব না কেন? মা বাবা তোমাদের প্রতি হবে, তোমরা মা বাবার প্রতি হও, এবং ভাইস ভার্সা, আরও আত্মীয় স্বজনের প্রতি হও। শো কাইন্ডনেস টু ইয়াঙ্গার রিলেটিভস, অনার এল্ডার্স। দেখো তোমরা অনেক কিছু বুঝতে পারছো। যারা কম বয়সী রিলেটিভ তাদের পক্ষে কাইন্ড হও, আর যারা এল্ডার তাদের পক্ষে অনার দেখাও, সম্মান দেখাও। ওই যে বললাম, উই হ্যাভ টু স্টুপ, মাথা নিচু করে সম্মানটা আদায় করো। জয়েনিং দ্য রিলেটিভস ইন দেয়ার হ্যাপি মোমেন্টস, হ্যাপি সময়েও থাকবো। শেয়ারিং দেয়ার স্যাডনেস ইন দেয়ার স্যাড মোমেন্টস। এরপরে তোমরা বলবে যে স্যার এই রিলেটিভসের এতগুলো পয়েন্টস কেন? আমি বলি যে শুধুমাত্র তোমরা যে বইয়ের একটা সিন পার্ট পড়ছো তা নয়। যদি কখনো তোমাকে লিখতে দেয় ভ্যালু অফ ফ্রেন্ডশিপসের মতন ভ্যালু অফ রিলেটিভস, তখন তুমি এটা প্যাসেজ হিসেবে, প্যারাগ্রাফ হিসেবে লিখতে পারবে। পয়েন্টগুলো একটু বুদ্ধি করে সাজিয়ে দিলাম, দেখতে পারবে, এবং কেন আত্মীয়তা এত আমাদের পক্ষে গুরুত্বপূর্ণ। দেখো এই যে সিটিভিএন, এটা তোমাকে তো হেল্পই করছে, তোমাদের সাথে সাপোর্ট করছে, তো অনেকগুলো শব্দ তোমাদের সাথে কমন। চলো এরপর একটু এগোই। কিছু অ্যানোনিমাস কবিতার লাইন আছে, বলছে আই অফেন সিট, সব কিছুর মানে বলবো না, অ্যান্ড উইশ দ্যাট আই কুড বি এ কাইট আপ ইন দ্য স্কাই অ্যান্ড রাইড আপন দ্য ব্রিজ অ্যান্ড গো হুইচ এভার ওয়ে আই চান্স টু ব্লো, ব্লো উইন্ড ব্লো কাইট গো। একটু বুঝেছো? সব কিছু বলবো না মানে যেদিক চায় মন চলে যাবে। এটা মানুষের মন বেসিক্যালি তাই, মাঝে মাঝে একটু এদিক ওদিক চলে যেতেই আমরা চাই, ওটা হারিয়ে যাওয়ার। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, ওই কাইটের মতন একটু ভেসে একটু এদিক ওদিক চলে যাওয়া। একটা ইংলিশ বলবো সেইল, ঠিক আছে? ফ্লো অ্যাওয়ে, সেইল অ্যাওয়ে, গো অ্যাওয়ে, আর তোমরা পাবে রান অ্যাওয়ে। সব মিলিয়ে দেবো, কিন্তু একটু নজর রাখো, তাহলে বুঝতে পারবে। আরেকটা কবিতার ছত্রে আসবো, এই কিছু কিছু শব্দ আমাদের লাগবে। লাইক এ বার্ড স্কিমিং, এই ওরাই ধরো। অ্যাক্রস দ্য ব্লু স্কাই মাই কাইট ট্রাভেল সুইফটলি, যতটা বাতাস ততটা সুইফট, ফাস্ট। বিউটিফুল অ্যান্ড হাই, কাইট দেখতে শুনতে খুব সুন্দর হবে, সে উড়ছে, সেই ফিলিংসটাও সুন্দর, এবং যতটা হাই যাবে ততটা সোর করবে। দ্য কর্ড অফেন রানস স্টিঙ্গিং থ্রু মাই হ্যান্ড, কর্ড, এই কর্ড পাবে, সুইফটলি পাবে, বার্ড পাবে, তো সুইফটলি না হলে ফিলটা পাবে। থ্রু মাই হ্যান্ড, আমার হাতের মধ্য দিয়ে কিন্তু স্টিঙ্গিং, কারণ আমরা মানজাদি, আমরা জানি হাতে লাগে মাঝে মধ্যে, তবু আমরা লড়ে যাই, উড়িয়ে যাই। অ্যাজ মাই বার্ড, আমার বার্ড মানে হচ্ছে আমার কাইট, সোর্স হায়ার, সোর্স হায়ার, হায়ার ওভার দ্য ল্যান্ড, আরও উপরে, আরও উপরে, যত আমি সুতো ছাড়তে পারবো, যত কন্ট্রোল করতে পারবো, তত উপরে চলে যাবে। তো এই কবিতার দেখো অনেকগুলো ওয়ার্ড পেলে, এই ওয়ার্ডের মানেগুলো বুঝলে, সোরিং গেলে, পাখির সাথে তুলনা করা হয়েছে, একটা সিমিলি পেলে, তো সেই কারণের জন্য বলা হচ্ছে যে
অন্যান্য জিনিস পড়ো, রিলেটিভিটি খুঁজতে পারবে। পড়াশোনা শুধুমাত্র যতটুকু পড়ছি ততটুকু পড়লে রিলেটিভিটি খুঁজতে পারবে না, কার সাথে কি সম্পর্ক সেটা একটু জানতে গেলে যদি ইমেজটাকে, যদি মনের ভেতরে ছবিটাকে ক্লিয়ার করতে হয়, তাহলে একটু অন্য জায়গা তো যেতেই হবে। ম্যাম নেক্সট স্লাইডে যাবো। নেক্সট স্লাইডে তো লুসি মড মঙ্গলবাড়ি, একটা খুব ইম্পর্ট্যান্ট একটা স্লাইড তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। দেখো খুব একটা দুষ্প্রাপ্য ছবি। ওনার জন্ম মৃত্যু ডিউরেশন দেওয়া আছে ক্যানাডার তিনি অথরেস, যেহেতু স্ত্রীলিঙ্গ তাই অথরেস বলবো। তিনি অনেকগুলো নভেলস লিখেছিলেন, তার মধ্যে অ্যানি অফ গ্রিন গ্যাবলসটাকে আন্ডারলাইন করা হয়েছে কেন এটার জায়গার নাম। এত বিখ্যাত নোবেলগুলো হয় যে সেটা কিন্তু ট্যুরিস্ট স্পটে পরিবর্তিত হয়ে যায়, মানুষ সেখানে একটা ভিজিট, হোয়ার ইজ গ্রিন গ্যাবলস ভিজিট করতে চায়। তো যেমন রবীন্দ্রনাথের আমরা বিভিন্ন স্পট ঘুরতে যাই। যাই হোক, তিনি 20 নভেলস লিখেছিলেন, 500টা এর বেশি শর্ট স্টোরিজ লিখেছিলেন, অটোবায়োগ্রাফি নিজের লিখেছিলেন, পোয়েমস লিখেছিলেন, ডায়েরিজ লিখেছিলেন, লেটার্স লিখেছিলেন, অসংখ্য অনেক রকম লিখেছিলেন। তার জন্য তার নামে একটি মিউজিয়াম তৈরি হয়েছে, সেই মিউজিয়ামটা তোমরা দেখতে পাচ্ছ। তিনি একটা কথা বলেছিলেন যে ইউ মে টায়ার অফ রিয়েলিটি, মানে বাস্তব জিনিসটা এত কঠিন, ফুল অফ ডেসপেয়ার, আমি ক্লান্ত হয়ে যেতে পারি, বাট ইউ নেভার টায়ার অফ ড্রিমস, কিন্তু স্বপ্ন দেখতে কখনো পিছোপা হয়ে না, বন্ধ করো না। দেখো এই যে যার লেখা গল্প আমরা আজকে পড়ব, তিনি যখন 2 বছর বয়সেরও ছিলেন না তখন কিন্তু তিনি তার মাকে হারিয়েছিলেন। টিবি, টিউবারকুলোসিস ব্যাকটেরিয়াম, একটা রোগ তোমরা জানো। মা মারা গেছে, বাবা তখন মনে করলেন যে আমি একা সাপোর্ট করতে পারবো না। তিনি এই যে আমাদের যিনি অথরেস, তিনি কিন্তু মানুষ হয়েছেন গ্র্যান্ড প্যারেন্টসদের কাছে। তো মানসিকভাবে তিনি অনেকটা অ্যালোন বোধ করতেন, কেননা প্রথমেই মা হারানো, তারপরে বাবা সাথে থাকেন না। যাই হোক, তো কাল্পনিক, এই যে বললাম ইমাজিনেশন, ড্রিম, এগুলো কিন্তু আবার আসছি। তিনি কিন্তু কিছু ইমাজিনারি ফ্রেন্ডস বানিয়েছিলেন, তার মধ্যে কেটি, লুসি, এরকম দুটো নাম আছে। তো এরকম এবারে বন্ধুর সাথে মনে মনে কোথায় কোথায় খেলে বেড়াবো। তোমরা এই গল্পের মধ্যে পড়তে পড়তে দেখবে একটা বুককেসের গল্প আছে, বুককেসের টার্ম আছে, গল্পের মধ্যে একটা বুককেস টার্ম আছে। তো সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে তিনি যখন মনে মনে কল্পনা করতেন যে বন্ধুর সাথে আমরা বুককেসে ওখানে বই নাড়াচাড়া করতাম বা ওর আড়ালে লুকিয়ে থাকতাম, তো সেইগুলো তিনি গল্পে ব্যবহার করেছেন। যাই হোক, তিনি একটা কথা বলেছিলেন, টুমোরো ইজ অলওয়েজ ফ্রেশ উইথ নো মিস্টেকস ইন ইট। কাল আবার একটা চান্স পাবে, আবার নতুনভাবে তৈরি করতে পারবে। সুতরাং নতুনভাবে ট্রাই করে কঙ্কার করার চেষ্টা করো। সামনে তোমাদের পরীক্ষা, সিলেবাস কমে গেছে, তো অনেক বড় গাছ ছিল, তার থেকে এখন ছেটে টেটে মোটামুটি এখন পাখির চোখ যাকে বলে দেখতে পাচ্ছ। কী কী ধরনের প্রশ্ন আসবে একটা অর্ডারও বেরিয়েছে, কিন্তু এগুলো আগে ছিল, এগুলো অপশান কোশ্চেন আসবে, ট্রু অ্যান্ড ফলস আসবে। তোমাদের পক্ষে স্কোরিং আগেও ছিল, স্কোরিং এখনও একটু সাজিয়ে গুছিয়ে তো স্কোর করার চেষ্টা করো। ইন বিটুইন লাইন্স পড়ো, সব শব্দের মানে জানার চেষ্টা করো। আমার কাছে একটু রিকোয়েস্ট আসে যে স্যার টেক্সটার লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড ধরে ধরে পড়ান। আসলে আমাদের টাইম শর্ট, তো তবুও আমি যাওয়ার চেষ্টা করবো আজকে। নেক্সট স্লাইডে যাবো ম্যাম। তো গল্পটার ফার্স্ট অংশটাকে খুব গ্রিপের মধ্যে আনছি, তোমরা বুঝতে পারবে এমনভাবেই লেখা। দেখো একটা সিস্টার যিনি আমাদের ন্যারেটার, তার নাম ফিলিপা লেট, তার বয়স 11। তার একটা ব্রাদার ছিল ক্লদ লেট, তার বয়স 12, একটু বেশি, 1 বছর বয়স ডিফারেন্স। ওয়াইল লিভিং অন অ্যান আইসোলেটেড আইল্যান্ড, আইসোলেটেড মানে ফাঁকা, লোনসাম অ্যাডজেক্টিভ। আইসোলেটেড আইল্যান্ডটার নাম বিগ হাফ মুন, আইল্যান্ডটার নাম বিগ হাফ মুন। 3টে শব্দ শুনিয়ে রাখি, এটা বরং স্লাইডে গেলেই শোনাবো। আইল্যান্ড, মেনল্যান্ড, ইনল্যান্ড দেখিয়ে দেবো। কাদের সাথে থাকতো? উইথ দেয়ার ফাদার। সে কে? কিপার অফ লাইট হাউস। কিপার মানে ওয়ান হু টেক্স কেয়ার অফ লাইট হাউস। লাইট হাউসের নোটিং তোমাদের বইতে রয়েছে, একটা স্লাইডে যাব যেখানে মিনিংও আছে, দেখতে পারবে। সব ক্লিয়ার করে দেবো, কোনো কিছু চিন্তার কিছু নেই। এ সিরিজ অফ ইনসিডেন্টস হ্যাপেন্স, ইভেন্টস সিরিজ পরপর অনেকগুলো ঘটলো। দে গট রিইউনাইটেড উইথ দেয়ার লং লস্ট রিলেটিভস। অনেক দিন আগে হারিয়ে যাওয়া রিলেটিভস কোনোভাবে হারিয়ে গেছিলো, আবার ইউনাইটেড হলো, দ্যাট ইজ রিইউনাইটেড। কারা?
তাহলে আগে তিনজনের নাম বললাম, ফিলিপালেট, ক্লডলেট। ফিলিপালেট ইজ দ্য ন্যারেটার, তিনি আই করে লিখবেন, তো এর জায়গায় আমরা চেষ্টা করব ন্যারেটার বলতে। আর তার ব্রাদার ছিল, তাহলে দুজন, তার বাবা তিনজন। আর এবারে লং লস্ট রিলেটিভদের সাথে তারা রিউনাইটেড হলো, তাহলে তারা কে? আন্ট, সিস্টার অফ ফাদার, বাবার দিদি বোন যাই বলো, মিমি অ্যান্ড ডিক, এই যে কাজিন, এই যে মাস্ততো খুঁড়তো যা যা বলছিলাম তোমাদের তাই, অর্থাৎ পিস্তত ছেলে মেয়ে। তারা ইনহ্যাবিট্যান্টস অফ মেনল্যান্ড, আইল্যান্ড, মেনল্যান্ড বুঝিয়ে দেবো। চলো, এ কাইট, এতক্ষণ আমরা যার গল্প বলছিলাম, রিইউনাইটেড দ্য ন্যারেটার উইথ দেম, রিইউনাইটেড দ্য ন্যারেটার উইথ দেম। হাউ? এটাই আমাদের স্টোরি। চলো, ইট ইজ এ টাচিং টেল, প্যাশনেট টেল, সেন্সিটিভ টেল, গল্প, স্টোরি দ্যাট ইমফাসাইজেস, জোর দেয়, আরোপ করে, স্ট্রেসেস অন দ্য ভ্যালু অফ রিলেশনশিপ। রিলেশনশিপ কাকে বলে, হোয়াট ইজ রিলেশনশিপ, স্লাইড করে পুরো পরপর বুঝিয়ে দেওয়া, ঠিক আছে। দ্য ফ্যামিলি ইউজ টু, এই যে তোমাদের বলেছিলাম যে হ্যাভ টু, ইউজ টু, এগুলো একটা মোডাল ভার্ব, এগুলোকে আমরা বারবার পাবো। এবং হ্যাভ টু মানে যেটা আমি যেটা করতে আমি বাধ্য, আই হ্যাভ টু ভিজিট ইউ, কারণ ইউ আর ইল, আই হ্যাভ টু ভিজিট ইউ বিকজ ইউ আর ইল। করতে হয়েছিল, আই হ্যাড টু, চলো পাস্ট টেন্স। আরেকটা হচ্ছে ইউজ টু, অতীত অভ্যাস, ইউজ টু। তো এইগুলো তোমরা পাবে। ইউজ টু এর জায়গায় আরেকটা ব্যবহার করা যায়, সেটা উড। এগুলো হচ্ছে সব মোডাল ভার্ব, এগুলো পাবে, বারবার বলছি কিন্তু। The family used to shift to mainland, island, shift, move away to mainland during winter. কেন? When the harbor got frozen. একদম জমাটি, তোমরা ডিপ ফ্রিজ খুললে দেখতে পারবে যে অবস্থা, ওই রকম আমরা তো চোখে দেখতে পারি না, আমরা তো বুঝতে পারি না, যারা ঘুরতে গেছে তারা ফ্রোজেন ব্যাপারটা বুঝবে। তাহলে হারবার বুঝতে পারছে, বন্দর, সেখানে জাহাজ রেস্ট নিতে আসে, সেটা থেকে দূরে একটা লাইট হাউস আছে, লাইট হাউস থেকে দূরে মেনল্যান্ড আছে। চলো, দে উড, দেখো ইউজ টু এর জায়গায় উড ব্যবহার করলাম, একই মানে। রিটার্ন, তাহলে এখানে গেছিল, আবার এখান থেকে রিটার্ন করবে, একই রকম ইংলিশ ব্যবহার করলাম না, একবার শিফট বললাম, একবার মুভ অ্যাওয়ে বললাম, একবার রিটার্ন বললাম। তাহলে এখান থেকে এখানে গেছিলো, আবার এখান থেকে রিটার্ন করবে। অ্যাজ সুন অ্যাজ, ফ্রেজ, স্প্রিং কেম, স্প্রিং এলে আবার বরফ গলে যাবে, সুতরাং আবার নতুন বছর শুরু হবে, আবার ডিউটি শুরু হবে, তাদের লাইট হাউসে ডিউটি করতে হবে, সুতরাং তাদেরকে ব্যাক করতে হতো। এবার ওই মিন টাইমে তারা কী করতো, ওই মিন টাইমে তারা মেনল্যান্ডে কী করতো, অবশ্যই আমরা গল্পে জেনে যাব। দে হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার। টু মেক দ্য মোস্ট অফ মানে হচ্ছে টু মেক দ্য মোস্ট, এটা একটা ফ্রেজ, ইউটিলাইজ, একে অন্যকে কাজে লাগানো। আমরা আত্মীয় স্বজন একে অন্যকে কাজে লাগাই, পাশে থাকাও এক ধরনের কাজে লাগানো। ডিউরিং উইন্টার, ওয়েন দ্য হারবার গট ফ্রোজেন, এটা হয়ে গেছে। টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার বিকজ দেয়ার ওয়াজ নো আদার চিলড্রেন টু প্লে উইথ দ্যাম। ভেবে দেখো যে বাচ্চারা কিন্তু অনেকজন মিলে খেলতে ভালোবাসে, তো যেহেতু তাদের এই দুজন, এটা তাদের পক্ষে ইনসাফিসিয়েন্ট মনে হতো। এবারে তো বলতো যে আমরা একে অন্যের পরিপূরক, উই হ্যাভ টু ইউটিলাইজ ইচ আদার। কী করে ইউটিলাইজ করতো, কি তারা করতো, এটা আমরা গল্পে পাবো। তো আমরা বুঝতেই পাচ্ছি ন্যারেটারের মুখের কথা থেকে যে একটা সেন্স অফ আনহ্যাপিনেস, ভাই বোন থাকা সত্ত্বেও কিন্তু অন্য বাচ্চারা নেই, সমতুল্য বয়সের ফ্রেন্ডরা নেই, তাই একটা আনহ্যাপিনেস তাদের মধ্যে ছিল। এবং লংড ফর কোম্পানি, কোম্পানি মানে সঙ্গী, এই আত্মীয়তা। আদার চিলড্রেন ইউজ টু পাজল দেম, যখন তারা মেনল্যান্ডে যেত তখন ওখানে ভরা অন্যান্য বাচ্চাদের দেখে তাদের মধ্যে একটা কনফিউশন হতো, একটা ধাঁধায় পড়তো যে কেন এদের এত আত্মীয় স্বজন আছে এবং আমাদের নেই। তাদের মনে প্রশ্ন, বাচ্চাদের মনে অনেক প্রশ্ন জাগে। আমরাও সেই প্রশ্নের উত্তর খুঁজবো, তারাও খুঁজেছিল, তাদের বাবাকে জিজ্ঞাসা করেছিল। দে নেভার গট এনি প্রপার আনসার অ্যাবাউট রিলেটিভস, কাজিন। বাবার থেকে সেরকমভাবে পরিষ্কারভাবে কিছু জানতে পারেনি কখনোই। ফর মানে এখানে কারণ। দেয়ার ফাদার স্যাডেন ফেস, তার বাবা মুখটা দুঃখময় করে রেখেছিল। দে ডেয়ার্ড নট আস্ক হিম ফার্দার কোশ্চেন, তো বাবা যদি কোনো কিছু দুঃখ পেয়ে যায়, বাচ্চারাও আর সাহস করে না বাবাকে প্রশ্ন করতে, কারণ বাবা কোনো একটা কমপ্লেক্সিটি আছে, কোনো একটা ধারণা আছে যেটা বাবা কষ্ট পাচ্ছে। তো আমরা অবশ্যই এই পয়েন্টগুলোকে যদি হাইলাইট করি আমরা গল্প পেয়ে যাব। ম্যাম, নেক্সট স্লাইড। এবারে দেখো গল্পটাকে এটা 3টে ছবিতে আঁকার চেষ্টা করেছি, বাঁধার চেষ্টা করেছি, দেখে নাও, তোমাদের সামনে প্রেজেন্টেড। এইটা অন্ধকারেই রেখেছি, দ্যাট ইজ দ্য লাইট হাউস, দিস ইজ লাইট দিয়ে বোঝানো যাচ্ছে যে এখানে একটা আইল্যান্ড আছে বা সামনে মেনল্যান্ড আছে, তোমরা বেশি কাছে এসো না জাহাজকে ওয়ার্ন করার জন্য।
রাত্রিবেলার দৃশ্য রাখা হয়েছে কারণ আমরা দিনের বেলায় লাইট হাউস যতটা না কাজে লাগবে রাত্রিবেলা তো বেশি কাজে লাগবে। ইট ওয়ান্টস দ্য মেরিনার্স সেলার্স। চলো ফ্রোজেন অবস্থায় দেখো, লাইট হাউসটা ব্যারেন, আইসোলেটেড, এমনিতে আইসোলেটেড 3 জনই থাকে, তারপরেও ফ্রোজেন অবস্থায়, কাজ চলবে না, জাহাজ ওখানে আসতে পারবে না, তাই চলাচল করতে পারবে না, তাই। এবারে আমরা একটু শিখে নিচ্ছি, এইটা হচ্ছে টোটালি আইল্যান্ড হুইচ ইজ কল্ড বিগ হাফ মুন। দ্য আইল্যান্ড ইজ কল্ড বিগ হাফ মুন। দেখো আইল্যান্ড, এস উচ্চারণ করবে না। এইটা হচ্ছে তোমাদের মেনল্যান্ড। এরপরে যত ভেতরের দিকে যাবে দ্যাট ইজ কল্ড ইনল্যান্ড। উচ্চারণগুলো ঠিক করে রাখো, মেইনল্যান্ড, ইনল্যান্ড। তাহলে এটা মেনল্যান্ড, বুঝতে পারছো? তাহলে এখান থেকে তারা কি করে যেত? দে সেইল বাই বোট, অবশ্যই। আরেকটা সেল কাজে লাগবে, এই যে কাইট, দে সেইল ইন দ্য স্কাই। মেঘ, ক্লাউডস, সেইল ইন দ্য স্কাই। আরেকটা ইংলিশ, ফ্লোট। এবার যদি তাড়াতাড়ি করে চলে যায়, রান অ্যাওয়ে। গল্পে চলে আসবো, আওয়ার রান অ্যাওয়ে কাইট। আওয়ার আমাদের ন্যারেটার এবং তার ব্রাদারের পজিটিভ অ্যাডজেক্টিভ। রান অ্যাওয়ে অর্থাৎ যেটা চলে গেল, ফ্লাইং অ্যাওয়ে কাইট বা ফ্লোন অ্যাওয়ে কাইট, যেটা তুমি বলতে পারো, এটাও একটা অ্যাডজেক্টিভ। এবং কাইট, কাইট শব্দটা দুটো মানে হয়। এই যে বলেছিলাম ইংলিশ খুব সোজা এবং মজাদার, আমার তো ভালো লাগে, খুব মজা পাওয়া যায়। কাইট চিল, নাউন। কাইট ঘুড়ি, একই বানান, নাউন। তাহলে নাউনের আগে আগে যা যা বসছে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। আওয়ার অ্যাডজেক্টিভ, রান অ্যাওয়ে অ্যাডজেক্টিভ, কাইট আমাদের উড়ে চলে যাওয়া ঘুড়ি। চলো টাইটেল বলে দিচ্ছি। তো দেখো ম্যাম, জাস্ট একটা, এখানে এই আইল্যান্ড থেকে তারা একটা ঘুড়ি উড়াচ্ছিল। দিস ইজ দ্য কাইট। এবং সেটা কোনোভাবে সুতো ছিঁড়ে স্ন্যাপ, সুতো ছিঁড়ে গেল। এটাকে বলে ওনোম্যাটোপেইক ওয়ার্ড। দুম, ব্যাং, গুলি করলে ব্যাং, এই যে স্ন্যাপ, এর একটা সাউন্ড, এটাকে বলে ওনোম্যাটোপেইক ওয়ার্ড। ছিঁড়ে চলে গেল রান অ্যাওয়ে টু দ্য মেনল্যান্ড, ওই দিকে চলে গেল। তারপরে কি হলো এই নিয়ে গল্প। ম্যাম নেক্সট স্লাইড। থ্যাংক ইউ। তো কতগুলো শব্দ একটু জেনে নেব, গল্পে যাওয়ার আগে কতগুলি শব্দ জেনে নেওয়া উচিত। আইল্যান্ড, এ পিস অফ ল্যান্ড সারাউন্ডেড বাই ওয়াটার। ছবি দেখলে ভালো করে ছবি দেখেছো, ভালো করে বুঝতে পারবে। কিপার আলোচনা করেছি, ওয়ান হু ম্যানেজেস অর লুকস আফটার। ইউর মম ইজ দ্য হাউস কিপার। খুব ভালো একটা ইংলিশ। শি কিপস দ্য হাউস, শি ম্যানেজেস দ্য হাউস মোস্টলি। তিনি চাকরি করলেও, জব করলেও, তিনি কিন্তু তার প্রধান কাজ কিন্তু তোমাদেরকে লুক আফটার করা। লাইট হাউস জানো, তোমাদের বইতে নোটও আছে। এ বিল্ডিং, ইউজুয়ালি এ টাওয়ার, কন্টেনিং এ লাইট টু গাইড অর ওয়ার্ন শিপস। হয়ে গেল। হারবার বলেছি, শেল্টার ফর শিপস। পাইরেট, জলদস্যু, এ পার্সন হু অ্যাটাকস অ্যান্ড রব শিপস অ্যাট সি। কেন লাগবে? ওখানে কি সত্যি সত্যি কোনো পাইরেট এসে পড়েছিল? না, এটা একটা খেলার নাম, ওরা খেলতো। লোনসাম, লিভিং অ্যালোন। ফ্রেন্ডলেস কন্ডিশন, ফ্রেন্ডলেসের জায়গায় তুমি যে বলো কিনলেস কন্ডিশন, রিলেশনলেস কন্ডিশন। বুঝতে পারছো? এবারে যা আমি বলি প্রথমে তা জুড়ি এর সাথে। চলো পাজল, কনফিউজ আগে আলোচনা করেছি। জলি, হ্যাপি, চেয়ারফুল। হি হ্যাজ এ জলি নেচার, অ্যাডজেক্টিভ। সেল, দুটো মানে ব্যাখ্যা করে দিয়েছি। নৌকা করে যাওয়াও সেল, ওটা ভার্ব। দ্য কাইট সেইলড অ্যাওয়ে, এটাও ভার্ব। আর নৌকার যে পাল, এটা নাউন, দ্যাট ইজ কল্ড অলসো সেল। তিনটে হয়ে গেল। চলো রিপল, ছোট বড় ঢেউ, ওয়েভস। হবি, এ লেজার অ্যাক্টিভিটি ডান রেগুলারলি ফর প্লেজার। ইন্টারভেলসও বলতে পারো, মাঝে মাঝে করো, সবসময় রেগুলার। যারা খুব নেশাগ্রস্ত তারা কিন্তু হবিটাকে রেগুলার, যেমন কেউ গার্ডেনিং করে, রেগুলার গার্ডেনিং করে। আবার তোমরা সময় পেলে করো, তো আনন্দের জন্য করো। চলো ক্রেজি, ম্যাড, ভেরি এনথুসিয়াস্টিক আর ফন্ড। ম্যাড মানেই পাগলামো নয়, এই ঘুড়ি উড়ানো কিন্তু একটা ক্রেজি সেন্স, মানে এখানে সত্যিকারের ম্যাড নয়, সেই এনথুসিয়াজমটাকে বলা হচ্ছে। শিপ রেকড, শিপ ব্রোকেন বাই স্টর্ম আর রক। তো এরকম কিছু মেরিনার্স আছে, সেলার্স আছে, যাদের কোনো কারণে টাইটানিক ওয়াজ শিপ রেকড, তাই তো? এরকম তোমরা নিউজেও লিখতে পারো, যদি শিপ রেকড হয় বা বোট রেকড হয়, এরকম ভেঙে যায়, ডুবে যায়। তো ভেঙে যাওয়া বা এরকম কোনো কারণের জন্য মেরিনার্সরা কী করে, কোনো না কোনোভাবে ভেসে এসে একটা জায়গায়, একটা আইল্যান্ড বা ইনল্যান্ড কোথাও একটা ওঠার চেষ্টা করে, ল্যান্ড খোঁজার চেষ্টা করে। তারপর একে অন্যকে সিগন্যাল দেওয়ার চেষ্টা করে যে আমি আছি, তুই কোথায়, তুমি কোথায়।
তো তখন যা পায় হাতের কাছে সেটা দিয়ে একটা কাইট বানানোর চেষ্টা, কাইট মানে কিন্তু একটা সুন্দর ওই রকম কাগজ হতেই হবে, কাপড়ের কাগজ হতে পারে, কাগজ যা খুশি হতে পারে, যে কোনো মেটেরিয়াল যেটা একটু উড়ানো যায়, সিগন্যাল করে যে আই এম ইন ডিস্ট্রেস, ওয়্যার আর ইউ, প্লিজ আই এম হিয়ার, প্লিজ ফাইন্ড মি অ্যান্ড উই ক্যান বি বোথ টুগেদার। চলো তারপরে তো মেরিনার্স দেখো সেলার্স, আর টিনসেল এই শব্দটা পাবে। আমরা বলি যে দেখো ক্রিসমাস আসছে, ক্রিসমাস গাছটাকে সাজানোর জন্য এই রাংটার মতন কিছু ডেকোরেটিভ ম্যাটেরিয়াল দিয়ে খুব হালকা সাজানো হয় পুরো গাছটাকে। তো মেটাল ফয়েল সেটা দিয়ে সাজানো হয়, ছোটো ছোটো তারা, ওরাও ঘুড়িটাকে সাজিয়েছিল টিনসেল দিয়ে, গোল্ডেন কালারের। ট্রিপড হোঁচট খাওয়া, টাম্বলড প্যাচড তাপ্পি মারা, মেন্ডেড যাতে কোনো কিছুর সাথে কোনো কিছু গ্লু করে স্টিক করে তাপ্পি দেওয়া, ঘুড়িটা ছিঁড়ে যাবে তারা তাপ্পি দেবে। হ্যান্ডি কনভিনিয়েন্টলি নিয়ার ইউজফুল, যা হাতের কাছে আছে, আমার হাতের কাছে যদি জল থাকে ইট ইজ হ্যান্ডি, এটা আমি একটু খেয়ে নেবো এরকম। গ্লোরিয়াস বিউটিফুল অথবা স্প্লেন্ডিড, সোড আগেই বুঝিয়ে দিয়েছি, রোজ অ্যাবাভ বাই ফ্লাইং, স্ন্যাপ বুঝিয়ে দিয়েছি, কর্ড থ্রেড বুঝিয়ে দিয়েছি, পেল ওয়ারিড চিন্তিত, আমি আমার আত্মীয় স্বজনের জন্য। পেল মানে এখানে বিবর্ণ, ম্লান, মলিন, চিন্তাগ্রস্ত, খুব হালকাভাবে যাও। আইকে বলেছি ন্যারেটার বলো, আজকে বলো দেম, ঠিক আছে? তাহলে আমাদের পড়তে সুবিধা হবে, যখন আমরা টেক্সটটা পড়বো তখন আই দেখলেই বারবার মনে করবে ন্যারেটার, আর আমরা তারা। ম্যাম নেক্সট স্লাইড। প্রায় গল্পে পৌঁছে গেছি। একটা লাভলি রেড কাইট, পেপার কাইট, তো জোগাড় করার চেষ্টা করেছি। টিনসেল গোল্ডেন টিনসেল স্টার্স দিয়ে ডেকোরেশন করা হয়েছে। কাইটটা আনতে আনতে আমাদের যে ন্যারেটার সে হোঁচট খেয়ে যাবে, স্টাম্বলড বলেছি, ট্রিপড হোঁচট খেয়ে গেলে রকি এরিয়া পড়ে যাবে। গায়ে কত লাগলো পায়ে কত লাগলো সেটা বড় ব্যাপার নয়। দ্য উইন্ড ইজ গ্র্যান্ড, হাওয়াটা এখন দারুণ চলছে, এই সময় কিন্তু মানে টাইম, বিউটিফুল টাইম অফ, পারফেক্ট টাইম অফ কাইট ফ্লাইং। তো পড়ে গেছি, ঠিক আছে চলো, ঘুড়ি গেল ছিঁড়ে, এলবো ঢুকে গেছে ওর মধ্য দিয়ে, পড়ে গেছে হোঁচট খেয়ে, সেইটাকে তাপ্পি দিতে হবে, দ্যাট ইজ প্যাচড। হাতের কাছে যা ছিল হ্যান্ডি, তারা ওই লাইট হাউসে ঢুকে গেল, হ্যান্ডি কি পাওয়া যায়, একটা লেটার পেলো, একটা পুরনো, কি কার কি দেখার দরকার নেই, ছিঁড়ে খানিকটা এপাশে খানিকটা ওপাশে দেখো, যতদূর সম্ভব একটা প্যাচ দেওয়ার চেষ্টা করেছি উইথ সাম অ্যাড্রেস, এরকম ক্লিয়ার নয়, একটু কাটাকুটি পুরনো লেটার, চলো। কিন্তু তারা কিন্তু এই কাইটের ওপরে তাদের নাম লিখেছিল, ফিলিপা লেথ, ক্লড লেথ, বিগ হাফ মুন, এটা তারা লিখে দিয়েছিল কাইটে। তুমি তোমার ঘড়িতে কী কী লিখবে, কী কী লিখবে না, কীভাবে সাজাবে, সেটা একান্ত তোমার ব্যাপার। কবির সুমনের একটা গান তো আমরা জানি, পেটকাটি চার দেয়াল মোমবাতি বজ্ঞা, তো চারটে ঘুড়ির নাম আমি ছোটোবেলা থেকে ওইভাবেই শিখেছি। তাছাড়াও তোমাদের দেখিয়ে নিলাম, এই যে পেটকাটি, পেটটা কাটা, চাঁদিয়াল দেখছো চাঁদ আছে, মোমবাতি, বজ্ঞাটা এখানে দেখাতে পাচ্ছি না, হাফ চাপরাস, ময়ূরপঙ্খী, বলমার, মুখ পড়া এইটুকুনি, আর বাদবাকিকে কেন বলে, গেলা, ভেরিয়াল, চাপরাস, এগুলোকে যে কেন বলে, এটা চাপরাস, এটা হাফ চাপরাস, কেন বলে আমি বলতে পারবো না, যারা ঘুড়ি এক্সপার্ট তারাই বলতে পারবে। কিন্তু কিছু কিছু শেয়ার তোমাদের সাথে করলাম, যারা একটু মফস্বলের ছেলেপুলে তারা তো একেবারে এগুলো মানে গুলে খায়, কিন্তু যারা আমরা শহরে থাকি তারা খুব কম জানি, কিছু জানলাম। এটা শুধু ঘুড়ির সাইজে, এছাড়া বললাম বিভিন্ন ফরম্যাটে, বিভিন্ন আকারে, কচ্ছপ, হাতি, ড্রাগন, কি নেই তার মধ্যে, যেটার আকারে ঘুড়ি ওড়ে, এটা কাইট ফেস্টিভ্যালে গেলে অবশ্যই দেখা হবে। তো এই ঘুড়ি, ওই যে আইল্যান্ডে দেখাচ্ছিলাম, ওপাশে একটা ছোটো ঘুড়ি দেখাচ্ছিলাম, এই ঘুড়ি হচ্ছে সেই ঘুড়ি যেটা মেনল্যান্ডে চলে যাবে, উঠতে উঠতে ইনল্যান্ডে চলে যাবে, এবং সেইখানে রয়েছে আমাদের বাদবাকি আত্মীয়রা, আন্টিস্টার, ডিক, মিমি, গল্প এইভাবে বাঁধা। ম্যাম নেক্সট স্লাইড। কিছু প্রশ্ন আমরা আমরা টেক্সটে যাওয়ার আগে একটু র্যান্ডামলি দেখি। হোয়াট ডাজ দ্য ন্যারেটার ওয়ান্ট টু টেল দ্য রিডার্স, তিনি কি বলতে চাইছেন? টি টেল দ্য রিডার্স অ্যাবাউট এ সিরিজ অফ ইনসিডেন্টস, হাউ এ কাইট হেল্প দেম, দেম মানে বুঝিয়ে দিয়েছি, অ্যান্ড দে গট আন্ট স্টার, মিমি অ্যান্ড ডিক ব্যাক ইন দেয়ার ফ্যামিলি, রিউনাইটেড হয়ে গেল। কিছু কঠিন নেই, প্রেজেন্ট টেন্স ডাজ আছে, তো তুমি ওয়ান্স লিখবে, এখানে এস ইএস, এখানে বাড়বে সাথে এস। চলো সেকেন্ডটা, হোয়াই ডিড দ্য ফ্যামিলি মুভ ওভার টু দ্য মেনল্যান্ড ইন উইন্টার, মুভ ওভার করতো কেন? মুভ ওভারে বলেছি শিফট বলেছি, ইন উইন্টার দ্য হারবার্ট গট ফ্রোজেন, সো
দ্য ফ্যামিলি মুভড ওভার, ডিড আছে তাই মুভড লিখবে, ডট ডট ডট। পুরো আনসার করে দিলাম না, মেনটুকু বললাম, বাদ বাকি তোমরা জুড়তে পারবে। হোয়াই ডিড দ্য ন্যারেটার অ্যান্ড ক্লড ওয়ান্ট সামওয়ান টু প্লে উইথ দেম, কাউকে চাই কেন? কারণ দে ফেল্ট লোনসাম, আর তাছাড়া ওই যে পাইরেট উচ্চারণ করেছিলাম, তারা একটা গেম খেলতো। ক্লদ অ্যান্ড ন্যারেটার ডিড আছে, তাহলে ওয়ান্টেড সামওয়ান টু প্লে উইথ দেম বিকজ ইট ওয়াজ ডিফিকাল্ট টু প্লে পাইরেট কেভস, এটা তারা খেলতো। পাইরেট কেভস কি? কেভ মানে গুহা, পাইরেট জলদস্যু। এবার জলদস্যু কোথায় কি লুকিয়ে রেখেছে, ধরো আমার একটা সিন্ধুক আছে, সেটাকে আমি একটা গুহায় কোনো জায়গায় লুকিয়ে রেখেছি, বা মাটির জায়গায়, বা কোনো একটা আড়ালে গাছের তলায় লুকিয়ে রেখেছি। তো সেই রকম তুমি ওটাকে খুঁজে বার করো। এটা হাইড অ্যান্ড সিকিরই টু অন্য ভার্সন। পাইরেটরা কোথায় লুকিয়ে রাখে জিনিসপত্র, সেটাকে খুঁজে বার করা, দ্যাট ইজ কল পাইরেট কেভ গেম। তারা খেলতো। তো বলছে এইটা দুজনের পক্ষে খেলা, এই কোথায় খুঁজে রেখেছে, এত একজনে কি খোঁজা যায়? তো বলেছে যে এটা খুব খেলা খুব ডিফিকাল্ট অ্যান্ড দ্য থিংস লাইক দ্যাট। আর এইরকমই দুজন মিলে কখনোই খেলার আনন্দ হয় না, বাচ্চারা অনেককে চায়, অনেকের মাঝে খেলতে চায়, হারিয়ে যেতে চায়, ভাব তৈরি করতে চায়। ফ্রেন্ডলি রিলেশন ছোটোবেলায় বেশি থাকে। চলো তারপরে, ক্লদ অ্যান্ড ন্যারেটার ওয়্যার পাজলড বিকজ, পাজলড আলোচনা করেছি। দ্য ন্যারেটার্স ফাদার ফেল্ট সরফুল, ওর বাবা ফেল্ট সরফুল, যদি এখনও না পেয়ে তাকে গল্পে পাবে। ক্লদ অ্যান্ড ন্যারেটার কুড নট আন্ডারস্ট্যান্ড, কি বুঝতে পারতো না সেটা আমরা গল্পে পাবো। একটুকুনি কোশ্চেনের সিগনাল দিয়ে রাখলাম, বিভিন্ন ধরনের WH কোশ্চেন দিলাম, ব্ল্যাঙ্ক দিলাম, পুরোটা ভর্তি করতে হবে না। ব্ল্যাঙ্কে তো হ্যাঁ ম্যাম নেক্সট স্লাইডে যাব, ব্ল্যাঙ্কে শুধুমাত্র ওয়ান ওয়ার্ড আর ক্লাস্টার অফ ওয়ার্ডস ভর্তি করতে হয়। দেখো টেক্সটে চলে গেছি, তোমাদের রিকোয়েস্ট অনুসারে, অনেকের রিকোয়েস্ট থাকে লাইন বাই লাইন পড়াতে চাই না, কিন্তু কি করব বলো, যাই হোক তোমাদের ডিম্যান্ড। অফকোর্স হচ্ছে একটা ফ্রেজ, সার্টেনলি, সব শব্দের মানে বাংলা ডিটো বলবো না, এটা করো না। অনেকটা সিগনাল দিচ্ছি, অনেকটা হিন্ট দিচ্ছি, এবার ধরে ধরে চলো। দেয়ার ওয়াজ নো বডি ফর আস টু প্লে উইথ, খেলার সাথী ছিল না। উইথ দ্য বিগ হাফ মুনে, খেলার সাথী ছিল না, বুঝে গেছো। উই জাস্ট হ্যাড টু, বাধ্য। মেক দ্য মোস্ট অফ ইচ আদার অ্যান্ড উই ডিড, মেক দ্য মোস্ট অফ বুঝিয়েছি, ইউটিলাইজ করা, এবং আমরা তাই করতাম, একে অন্যকে ইউটিলাইজ করতাম। উই লিভ, দেখো ভেবে দেখো, উই লিভ প্রেজেন্ট টেন্স, উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড। উই বলতে কাকে বোঝাচ্ছে? ফাদার, ক্লদ, আই, ন্যারেটার, অ্যান্ড আন্ট ইস্টার, মিমি অ্যান্ড ডি। কয়জন হলো? তিনজন তো ছিলই, আর তিনজন, ছজন কি করে এলো? থাকার তো কথা তিনজন, কিন্তু প্রেজেন্ট টেন্স। ভালো করে দেখো, এবার আমরা ফ্ল্যাশব্যাকে যাব। ইট ইউজড টু বি, আগে কি হতো? দেখো আগে প্রেজেন্ট টেন্স দিয়ে শুরু করেছি, এখানে কিন্তু পাস্ট টেন্সে চলে গেছি। আগের নিয়ম কি ছিল? অনলি ফাদার, ক্লদ অ্যান্ড আই, আগে তিনজন ছিল। ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট, অন অ্যাকাউন্ট অফ, এটাও একটা ফ্রেজ বলতে পারো। ফর এ কাইট, ডিউ টু এ কাইট, দ্যাট দেয়ার আর মোর অফ আস। তাহলে প্রথমেই বলেছিলাম একটা স্লাইড দেখিয়ে যে এ কাইট কিন্তু তাদেরকে রিউনাইটেড করেছিল। তাহলে এখন আমরা মোর, আগে ছিলাম আমরা লেস, এখন আমরা মোর। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ, আই ন্যারেটার, ইউ হচ্ছে রিডার্স, তোমাদেরকে, আমাদেরকে, সবাইকে এই গল্পটাই বলবে। ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। লাইট হাউস মানে বলা, বিগ হাফ মুন জানো, কিপার মানে জানো। ফাদারের প্রফেশন কি? হোয়াট ফাদার হ্যাড টু ডু, ফাদারের জব কী ছিল, ফাদারের ডিউটি কী ছিল? হি কিপস, বা হি হ্যাড টু কিপ, বা হি ওয়াজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। আই আর বলবো না, আই তো জানো, 11 ইয়ার্স ওল্ড বলে দিয়েছি, ক্লদ ইজ 12 বলে দিয়েছি। ইন উইন্টার দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার। দেখেছো, আমি যাওয়ার আগে ওদেরকে স্লাইডগুলো এই কারণের জন্য দিই, যাতে আমাকে ওয়ার্ড টু ওয়ার্ড ব্যাখ্যা করতে না হয়, কারণ তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। উই অল মুভ ওভার টু দ্য মেনল্যান্ড, একটা ভালো ইংলিশ দিয়েছিলাম, শিফট বলেছিলাম, শিফট, রিটার্ন। ক্লিয়ার? মানে বলছি না, দেখো ডিটো মানে বলছি না। অ্যাজ সুন অ্যাজ, যেই, যখনই। তোমরা অ্যাজ সুন অ্যাজ আর নো সুনার ক্লাস 10-এ, তো তোমরা আর বেশি সময়ও নেই, মাধ্যমিক পরীক্ষা দেবে। তো অ্যাজ সুন অ্যাজ পজিটিভ, নো সুন অ্যাজ নেগেটিভ, জানো, যেই, যখনই। অ্যাজ সুন অ্যাজ দ্য স্প্রিং কামস, ব্যাক উই সেল, বাই বোট, ব্যাক, রিটার্ন টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড। আমাদের কাছে আমাদের ঘর সবচেয়ে প্রিয়। এখানে ডিয়ার বলতে ফেভারিট, আমাদের কাছে আমাদের ঘর ফেভারিট। তো এই যে সময়টা গেল, যদি তোমাদেরকে জিজ্ঞাসা করে হোয়েন ডিড দ্য মুভ, তাহলে বলবে ইন উইন্টার। হোয়াই ডিড দ্য মুভ, এই যে উত্তর বলেছিলাম, বিকজ দ্য আইল্যান্ড ওয়াজ ফ্রোজেন ওভার।
তাহলে আমি অনেক প্রশ্নের উত্তর তোমাদের দিয়ে দিয়েছি। তোমরা না এই যে ওয়ার্ড টু ওয়ার্ড বাংলা করো, আমাদের দিদিমণি বা মাস্টারমশাইদের এটা একটা তোমাদের জন্য এটা একটা হ্যাবিট হয়ে গেছে যে তোমরা ওয়ার্ড টু ওয়ার্ড প্রত্যেকটা শব্দের মানে জানতে চাও। এটা না নিজেরা করো, টিচার্স আর টু গাইড। খুব কঠিন যেখানে লাগবে সেটাকে আরেকটু সহজ করে প্যারালাল শব্দ দিয়ে বুঝে যাও। নিজের মনে লাইন বাই লাইন প্রশ্ন করো, সব প্রশ্নের ফাঁকে ফাঁকে উত্তর আছে, সেগুলো কিন্তু তোমার ওই এমসিকিউতে লাগবে। নিজেকে কনফিডেন্ট করো যে আমি শুনে শুনে পড়ে পড়ে জেনে জেনে করব। লাইন বাই লাইন তো একটা বঙ্গানুবাদও না, মানে কি বলবো, খুব মেকানিক্যাল। তোমরা এইভাবে চলো না, তাহলে ইংলিশের উপর গ্রিপ থাকবে না, কোনো দিন থাকবে না। চলো তাহলে উইন্টার মেনল্যান্ডে চলে গেলাম, ওখান থেকে ডিয়ার আইল্যান্ডে চলে গেলাম। দ্য ফানি পার্ট, তোমাদের প্রশ্ন দিয়েছিলাম হোয়াট ওয়াজ দ্য ফানি পার্ট। তো বলছে মজাদার ব্যাপার কি জানো, যখন আমাদের বাড়িতে আত্মীয় স্বজন আছে তারা যখন চলে যায় ব্যাগ ট্যাগ নিয়ে রেডি, তারা যখন বেরিয়ে যায় বলে এই আর কটা দিন থেকে গেলে পারতে গো। তো ওটাকে যেন কি একটা স্টাইলে নিমন্ত্রণ করা বলে, টিপিক্যাল স্টাইল। তো বেরোনোর সময় বলছি, তো ওই রকম এটাই তো মজা যে দ্য ফানি পার্ট ইউজ টু বি দ্যাট পিপল অলওয়েজ পিটিড আস। লোককে আমাদের করুণা করতো, দুঃখ প্রকাশ করতো, মানে দে ফেল্ট সরফুল। দে ফেল্ট সরফুল কেন, যে আহারে তোমরা তো মাত্র 3 জন, বাচ্চা দুটোর কী হবে, আহারে বন্ধু নেই। তো তাই জন্য আমাদের উপর পিটি দেখাতো, করুণা দেখাতো। ওয়েন দ্য টাইম কেম ফর আস টু রিটার্ন, বুঝিয়ে দিচ্ছি, দে সেইড দে ইনহ্যাবিটেন্টস অফ রেসিডেন্টস অফ মেনল্যান্ড, তারা বলতো উই মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার, কি তোমরা একা একা কাটাও, সো লোনসাম ওভার দেয়ার উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস, তোমাদের কাছে তো কোনো আর কোনো বাচ্চাই নেই। এবারে প্রশ্ন আমাদের মধ্যেও প্রশ্ন যাচ্ছে যে কেন আর কোনো বাচ্চা কাচ্চা নেই। অফকোর্স ক্লদ অ্যান্ড আই উড হ্যাভ লাইক টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ আস, কেউ থাকলে ভালো হতো। ইট ইজ হার্ড টু রান পাইরেট কেভস, বুঝিয়ে দিয়েছি পাইরেট কেভসের মতন খেলা চালানো যায় না, রান মানে দৌড়ানো না, চালানো, অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি টু, দুজন মিলে চালানো যায় না। বাট উই ইউজ টু কোয়ারেল এ গুড ডিল উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার। উইন্টারে যখন আমরা ওখানে যেতাম, এ গুড ডিল মানে প্লেন্টি, এটা একটা ফ্রেজ, মানে অনেক অনেক ঝগড়া করতাম ওদের সাথে, কিছুতেই বনিমানা হতো না। তো ওটাকে রিভার্স করে দাও, যেহেতু এরা ওদের সাথে ঝগড়া করতো তাই ওরা এখানে এসে ওদের সাথে খেলতো না, সিম্পল। সো ইট ওয়াজ পারহ্যাপস জাস্ট অ্যাজ ওয়েল দ্যাট দেয়ার ওয়্যার নান অফ দেম অন দ্য বিগ হাফ মুন। ন্যারেটার নিজে ক্লিয়ার করে বলে দিয়েছেন, হয়তো এই ঝগড়ার কারণে ওরা আমাদের সাথে খেলতে আসছো না। ক্লদ অ্যান্ড আই নেভার কোয়ারেল্ড, আমরা তো এক অন্যের পরিপূরক। ম্যাম নেক্সট স্লাইডে যাবো। সুতরাং আমরা বাবা ভাই বোনের মধ্যে ঝগড়া করবো না, যেটুকুনি খেলতে পারছি ওটুকুনি খেলতে পারবো না। টু বি শিওর নিশ্চিত হয়ে, ফাদার ডিডন্ট সিম টু হ্যাভ এনি রিলেশন এক্সেপ্ট আস, বাবাকে দেখে মনে হতো যে আমরা ছাড়া আর তার কোনো রিলেটিভস নেই। দিস ইউজ টু পাজল ক্লদ অ্যান্ড মি, এবার বুঝতে পেরেছ হোয়াট পাজল ক্লদ অ্যান্ড দ্য ন্যারেটর, যে ফাদার ডিড নট সিম টু হ্যাভ এনি রিলেশনস এক্সেপ্ট দেম। হলো এভরিবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশনস, ওখানে তো সবারই রিলেশনস আছে। হোয়াই হ্যাডন্ট উই, বাচ্চাদের প্রশ্ন যাচ্ছে যে আমাদের মধ্যে নেই কেন, এটাই তো পাজল, এটাই তো ডাউট, এটাই তো কনফিউশন। ওয়াজ ইট বিকজ উই লিভড অন অ্যান আইল্যান্ড, আমরা আইল্যান্ডে থাকি বলে কি? কেননা দেখো বাচ্চারা যখন খুব ক্লোজ জায়গায় থাকে না, তখন অন্যের সাথে মিশতেও খুব একটা আড়ষ্ট বোধ করে, ঠিক আছে। উই থট দ্যাট ইট উড বি সো জলি টু হ্যাভ অ্যান আঙ্কেল অ্যান্ড আন্ট অ্যান্ড সাম কাজিনস, থাকলে ভালো হতো, জলি হতো। জলির মানে ব্যাখ্যা করেছি, ওয়ান্স একবার উই আস্কড ফাদার অ্যাবাউট ইট, যে বাবা আমাদের রিলেশনস নেই কেন। বাট ই লুকড সো সরফুল, ওই যে বললাম স্যাডেন ফেস। উই উইশ দ্যাট উই হ্যাডন্ট, মানে যদি আমরা বাবাকে না প্রশ্ন করতাম তাহলে হয়তো ভালো হতো, কেননা এরকম প্রশ্ন করলে বাবা একটা ফার্স্ট পজিশনে পড়ে যায় এবং দুঃখ বোধ করে, বাবার কিছু স্মৃতি যেগুলো অবশ্যই বেদনাময় স্মৃতি সেগুলো জেগে ওঠে। হি সেইড ইট ওয়াজ অল ইজ ফল, তিনি বলেছিলেন সব তার দোষ। খুব কম মানুষ আছে, আমরা তো কিছুদিন আগেও ক্লাস করে গেছি এই আব্দুল কালামের মতন, যে তিনি কিন্তু স্বীকার করতেন যে ভুলগুলো আমার, ঠিকগুলো আমার তিনি কখনই বলতেন না। ঠিক কাজ করা আমার উচিত, কিন্তু যদি কোনো ভুল আমার দ্বারা হয়ে থাকে দ্যাট ইজ মাই ফল্ট, আই টেক দ্য রেসপন্সিবিলিটি। বাবাও এত মন খোলা মানুষ ছিলেন যে তিনি ছেলেমেয়ের কাছে নিজের যে কোনো ভুল হয়েছে, ভুল ত্রুটি হয়েছে, হতেই পারে, পারিবারিক রিলেশনস, মানুষের প্রতি মানুষের ভুল ত্রুটি হতেই পারে, তো সেটাই তিনি স্যাড ছিলেন। ক্লদ অ্যান্ড আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ই মেন্ট, তিনি যে কী মানে, কারণ ওরা ছোট, সামাজিক কমপ্লেক্সিটিস, পরিবারের বন্ধনের কার সাথে কী রিলেশন, কেন এই ঝগড়া,
অনেক উঁচু লেভেলে যখন আমরা বড় হই অল্প অল্প করে বুঝি, এবং আমরা জানি যে তোমরা হচ্ছে মডার্ন বাচ্চা কাচ্চা, তোমরা খুব তাড়াতাড়ি বুঝে যাও, খুব ভালো, কিন্তু তাদের সাথেই থাকা উচিত। পরের তোমাদের 3টে ইউনিট আছে, খুব তাড়াতাড়ি যাচ্ছি। ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার। সামার সিজনে বিগ হাফ মুনের চারপাশটা খুব লাভলি অ্যাটমসফিয়ার তৈরি হয়। ওয়েন ইট ইজ ফাইন, একটা লাভলিও যা ফাইনও তাই। হারবার ইজ ব্লু অ্যান্ড কাম, এলের উচ্চারণ নেই। উইথ লিটল উইন্ডস অ্যান্ড রিপলস, এই লিটল মানে হচ্ছে না বাচক, অনেকে ভুল করে থাকো, লিটল মানে অল্প স্বল্প না, এই লিটল মানে অল্প স্বল্প, লিটল মানে না বাচক, এগুলো মাথার মধ্যে ঢোকাও। উইন্ডও নেই, উইন্ড না থাকার ফলে রিপলসও নেই, রিপলস মানে ঢেউ। এভরি সামার, তাহলে যখন গ্রীষ্মকাল হতো খুব প্লেজেন্ট থাকতো। আমাদের কিছু হবি ছিল, হবি আলোচনা করেছি। যখন আমরা মেনল্যান্ডে যেতাম, তো দ্য লাস্ট সামার, অর্থাৎ গত বছরের কথা চিন্তা করা হচ্ছে, ডিক অ্যান্ড মিমি কেম, ডিক অ্যান্ড মিমি এই বছর এলো, তাহলে গত বছর আমরা যখন মেনল্যান্ডে গেছিলাম, উই আর ক্রেজি অ্যাবাউট কাইটস। মেনল্যান্ড থেকে আমরা কিছু কাইট বানানো শিখেছিলাম এবং ওটা নিয়ে আমরা পাগলামো করছিলাম, খুব এনথুসিয়াস্টিক ছিলাম। তো ভাবলাম যে যেটা শিখে এসেছি, উইন্টারে শিখেছি, যেটা শিখে এসেছি সেটা কাজে লাগাবো কখন, যেটা শিখে এসেছি সেটা কাজে লাগাবো সামারে। কারণ সামারে মাঝে মধ্যে কিন্তু উইন্ড ভালো হয়। গ্রীষ্মকালে তোমরা জানো যেমন একদিকে গরম থাকে, তেরকম একদিকে খুব ঝড়ও আসে। তো a boy on the mainland showed Claude how to make them. Boy on the mainland showed Claude how to make kites. Claude ওই ছেলেটার কাছ থেকে শিখেছে। এটা একটা প্রশ্নের উত্তর হবে। Back on the island we made plenty of kites. শিখে গেছি এখন দুজনে মিলে plenty of kites. এটাই আমাদের একটা হবি হয়ে গেল। Claude would go around to the other side of the island. আইল্যান্ডের এদিক ওই দিক চলে গেল। And we would play shipwrecked mariners, signaling to each other with kites. শিপরেক্ট মানে বুঝিয়েছি, মেরিনার্স মানে বুঝিয়েছি, তারা সিগন্যালস করছে যখন কাইট উঠছে, তখন আমি দূর থেকে দেখতে পাচ্ছি হ্যাঁ ক্লদ ওখানে আছে, আমি শুধুমাত্র কাইটটাকে দেখতে পাচ্ছি, এবার গিয়ে ওকে খুঁজে বার করবো। দ্যাট ওয়াজ দ্য গেম অফ দ্য ন্যারেটার অ্যান্ড হার ব্রাদার। চলো, উই হ্যাড এ কাইট, আমাদের কাছে একটা স্পেশাল ঘুড়ি ছিল, বিগ অ্যান্ড কাভার্ড উইথ লাভলি রেড পেপার। তোমাদের সাথে স্লাইড শেয়ার করেছি, বুঝতেই পারছো কোন স্পেশাল ঘুড়ির কথা আমরা বলছি। উই পেস্টেড গোল্ড টিনসেল স্টার্স অল ওভার ইট। স্যাম্পল হিসাবে আমি দুটো দেখিয়েছি, ওটাকে পুরো ঘুড়িতে লাগিয়ে দাও, তাহলে অল ওভার ইট। অ্যান্ড হ্যাড রিটেন আওয়ার নেমস ফুল অন ইট। ক্লদ লেট, ফিলিপা লেট, বিগ হাফ মুন, লাইট হাউস, নেমস রিটেন অন ইট। বুঝেছ? সব কিছু ডিটো বলছি না কিন্তু। ম্যাম নেক্সট স্লাইড। এ মান্থ, না তার আগেরটা, এ মান্থ লেটার, এর আগেরটা, এ মান্থ লেটার, না এটার আগেরটাই হবে, এটার আগেরটা হবে। 1 মিনিট। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। তো একটু কাইন্ডলি এর আগেরটা যাবেন। বিগ হাফ মুন, লাইট হাউস, হ্যাঁ এরপরে ঠিকই ছিল। থ্যাংক ইউ। ওয়ান ডে দেয়ার ওয়াজ এ গ্র্যান্ড উইন্ড। সামার হলেও মাঝে মধ্যে খুব সুন্দর বাতাস বইবে, মাঝে মাঝে আসবে বলেছি। গ্র্যান্ড উইন্ড, স্প্লেন্ডিড উইন্ড, দারুণ বাতাস, কাইট ফ্লাইংয়ের পক্ষে পারফেক্ট। I am not sure how it happened, but as I was bringing the kite from the house, I tripped and fell over the rocks. মানে বুঝিয়ে দিয়েছি, fell over the rocks. My elbow went clear through the kite, making a big hole. কাইটে হোল হয়ে গেছে, এবার প্যাচ দিতে হবে। পরে প্যারাগ্রাফে চলে আসো। We had to hurry, তাড়াহুড়ো করতে হবে, কারণ গ্র্যান্ড উইন্ড কতক্ষণ থাকবে, সামারে তো বেশিক্ষণ উইন্ড থাকবে না। ফিক্স দ্য কাইট, এটাকে প্যাচ করতে হবে, এটাকে মেন্ড করতে হবে, MEND মানে ফিক্স করা, ঠিক করা। If we wanted to send it up before the wind fell, হাওয়াটা আবার কমে যাওয়ার আগে, ফেল মানে পড়ে যাওয়া বা কমে যাওয়ার আগেই আমাদের আকাশে এটাকে পাঠিয়ে দিতে হবে। সো উই হ্যাভ টু হারি, বাধ্যতা। উই রাশড ইনটু দ্য লাইট হাউস টু গেট সাম পেপার, কিছু কাগজ খুঁজলাম, ছুটে গেলাম, রাশড। উই নিউ দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার, আর রেড পেপার নেই। উই টুক দ্য ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ডি, যা হাতের কাছে পেলাম, হ্যান্ডি বুঝিয়েছি। অ্যান্ড ওল্ড লেটার লাইং অন দ্য বুক কেস, এই সবার আগে মনে আছে বুক কেসের কথা বলেছিলাম, এই দেখো সেই বুক কেস। এইগুলো যা তিনি মনে মনে ইমাজিন করতেন, সেগুলোকে তিনি গল্পের আকারে তৈরি করেছেন। এই শব্দ টার্মগুলো, যে বুক কেসের মধ্যে সিটিং রুম, বসার ঘরে বুক কেস ছিল, সেখানে একটা লেটার লাইন পড়েছিল, এটা পুরনো। উই প্যাচড মানে বুঝিয়েছি দ্য কাইট আপ উইথ দ্য লেটার, এ শিট অন ইচ সাইড, এপাশে ওপাশে।
আঠা আছে সেটাকে তাড়াতাড়ি করে শুকাতে হবে, ড্রাইড ইট বাই দ্য ফায়ার। আমরা জানি যে এটা শীতপ্রধান দেশ, সুতরাং ফায়ার প্লেসে কিছুটা আগুন থাকতে পারে, উষ্ণতা থাকতে পারে, তার পাশে একটু অল্প সময় রেখে দিলেই স্টিকটা ওই ফেভিকল বা ফেভি গ্লু যেটা তোমরা বলো, আগেকার দিনে তো এত কিছু ছিল না যে সঙ্গে সঙ্গে সেটে যাবে, একটুকুনি সময় দিলে সেটে গেল, চললো তারা। উই স্টার্টেড আউট, আমরা যাত্রা করলাম, অ্যান্ড আপ আপ ওয়েন্ট কাইট লাইক এ বার্ড। কবিতার লাইনগুলো বলেছিলাম মনে আছে, যে বার্ডের মতন, আপ লাইক এ বার্ড, তুলনা করা হচ্ছে বার্ডের সাথে। পাখির তো কোনো সীমারেখা নেই, আমি যত সুতো ছাড়বো ঘুড়ি যাবে, পাখির মতন উড়ে চলে যাবে। দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস, এই যে গ্লোরিয়াস, এই যে গ্র্যান্ড, এর মধ্যে তো আলাদা কিছু নেই। স্প্লেন্ডিড বললাম, তিনটে শব্দ শিখলে একই মানে, অ্যাডজেক্টিভ। অ্যান্ড ইট সোড, সোড, হাইয়ার অ্যান্ড হায়ার, ফ্লাই হায়ার অ্যান্ড হায়ার ইজ সোড। অল অ্যাট ওয়ান্স, একটা ফ্রেজ, সাডেনলি, স্ন্যাপ, বুঝিয়েছি, সুতো ছিঁড়ে গেল। অ্যান্ড দেয়ার ওয়াজ ক্লথ স্ট্যান্ডিং উইথ এ বিট অফ কর্ড, বিট টুকরো, হাতে একটুকুনি সুতো নিয়ে দাঁড়িয়ে রইল, লুকিং ফুলিশ, হায়। এরকম যখন ঘুড়ি ভোকারটা হয়ে যায় তখন এরকম বোকার মতন শুধু হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে হয়, কারণ এত কষ্ট করা হলো এই ঘুড়িটাকে নিয়ে ওড়ানোর জন্য। প্রকৃতি কখন কি করে, খুব জোরালো হাওয়া এলো, ঘুড়ি উড়ে চলে গেল, রান অ্যাওয়ে। এবার বুঝতে পারছো একটার সাথে একটা ওয়ার্ড কীভাবে ইন্টার রিলেটেড। আওয়ার কাইট হ্যাড সেইলড অ্যাওয়ে, সেল বুঝিয়েছি বারবার, বোটে করে আসাও সেল। উই হ্যাড টু সেইল ব্যাক টু আওয়ার আইল্যান্ড ফ্রম দ্য মেনল্যান্ড। আর সেইল অ্যাওয়ে, ঘুড়ি আকাশে, সেটাও সেইল অ্যাওয়ে হয়ে গেল, ওভার টু দ্য মেইনল্যান্ডের দিকে চলে গেল। এই মেইনল্যান্ডের দিকে, মেইনল্যান্ডে গিয়ে তো থামবে না, আরও ভেতরে যাবে, আরও ভেতরে যাবে, ইনল্যান্ডের দিকে চলে যাবে, আরও ভেতরে যাবে, অন্তর্দেশে চলে যাবে। ম্যাম নেক্সট স্লাইড। এ মান্থ লেটার, এক মাস বাদে, এ লেটার, এগুলো হচ্ছে হোমোফোন। লেটার লেটার দুটোর বানান দেখবে, দুটোর মানে কিন্তু সম্পূর্ণ আলাদা, সমুচ্চারিত, প্রায় সমুচ্চারিত ভিন্নাত্মক শব্দ। আফটার ই ফিনিশ, একটা চিঠি এলো, যখন তিনি বাবা এটাকে ফিনিশ করলেন, তার আইস দেখে মনে হলো অ্যাজ ইফ হি হ্যাড বিন ক্রাইং, তার চোখের জল, কেননা খুব সেন্সিটিভ, লেটারটা হয়তো খুব সেন্সিটিভ। বাবাই প্রশ্ন করছেন, ডু ইউ ওয়ান্ট টু নো, ইউ মানে তোমরা, ছেলে মেয়েকে জিজ্ঞাসা করছেন, হোয়াট বিকেম অফ ইউর কাইট, তোদের ঘুড়িটার কী হলো জানবি? হি সেড, দেন হি স্যাট ডাউন বিসাইড আস অ্যান্ড টোল্ড আস দ্য হোল স্টোরি। আবারও বাবা নিজের জীবনের কিছু ফ্ল্যাশব্যাক, যে কেন তার মন এত দুঃখিত ছিল। ফাদারেরও হ্যাড এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার, ফাদার হ্যাড এ ব্রাদার অ্যান্ড সিস্টার, হি হ্যাড কোয়ারেলড উইথ হিজ ব্রাদার অ্যান্ড লেফট হোম, দাদার সাথে ঝগড়া হয়েছে, ঘর ছেড়ে চলে গেছে। ইয়ার্স আফটারওয়ার্ডস, অনেক বছর পরে, হি ফেল্ট সরি, ওই যে বললাম সরি ফিল একটা আসবে, ওয়েন হি ওয়েন্ট ব্যাক, যখন তিনি বাড়িতে গেলেন, হি ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডাইড অ্যান্ড হি কুডন্ট ফাইন্ড হিজ সিস্টার। তখন একটা মানুষের মনের মধ্যে কেমন হবে যে লাস্ট পর্যন্ত আমি আমার ব্লাড রিলেশনস, আত্মীয়র সাথে ঝগড়া করেছিলাম, সেটা যে সরি বলতে আসবো তার জন্য সে বেঁচে নেই। তো এই কারণের জন্য তোমাদেরকে রিলেশন নিয়ে এত কথা বলছি, যে আজকে আমরা আছি, কে কবে কোথায় আছে নেই জানি না। তো বি কোটিয়াস, খুব মার্জিতভাবে হাসি মুখে অন্যকে কেমন আছো একটু খবর নাও, ফোনেই নাও, এইটুকুনি খুব দরকার। এবং বোনকেও দিদিকেও খুঁজে পাওয়া যাচ্ছে না, এই রকম অবস্থায় বাবা তো স্যাড হবেই। বাবাকে যদি জিজ্ঞাসা করা হয়, বাবারও তো রিলেশনস ছিল, বাবা তো ঝগড়া করেছিল, তাই জন্য হি ওয়াজ ফিলিং গিল্টি। প্রশ্ন করব, হু ওয়াজ দেয়ার টু প্লে উইথ দ্য চিলড্রেন অন বিগ আপন, হু ওয়াজ দেয়ার, বলবে নোবডি। দ্য কাইট সেলড অ্যাওয়ে, কোথায় চলে গেল? টু দ্য মেনল্যান্ড। হোয়াট ওয়াজ ফানি টু দ্য চিলড্রেন, ওই যে অন্যরা যখন জিজ্ঞাসা করতো যে তোমরা ফিরে যাচ্ছ, তারা স্যাড হতো এবং তারা মনে করতো, এগুলো পড়েছি, বইতে পাবে। ওয়ান্স উই আস্কড ফাদার অ্যাবাউট ইট, হু আর উই, ন্যারেটার অ্যান্ড আর ব্রাদার। হোয়াট ডিড দে আস্ক ফাদার, যে হোয়াই দে ডিড নট, বা হোয়াই হি হ্যাড নো রিলেশনস, হোয়াই হি ডিড নট হ্যাভ এনি রিলেশনস। চলো, হোয়াই ডিডেন্ট আদার চিলড্রেন জয়েন ফিলিপিয়ান ক্লথ অন দ্য আইল্যান্ড, অন্য চিলড্রেনরা যুক্ত হতো না কেন? বিকজ দে কোয়ারেল্ড, যখন তারা উইন্টারে ওখানে যেত, দে কোয়ারেল্ড উইথ দেম। ড্যাশ শোড ক্লথ হাউ টু মেক এ কাইটস, কে শো করেছিল ক্লথকে হাউ টু মেক কাইটস? এ বয় অন দ্য মেনল্যান্ড। দ্য হারবার ইন সামার ইজ, সামারে হারবার ব্লু অ্যান্ড কাম। চলো ম্যাম নেক্সট স্লাইড। প্রায় আমরা শেষের দিকে চলে এসেছি, আমরা ইউনিট 3 করছি। দ্য লেটার ফাদার হ্যাজ জাস্ট রিসিভড, যে চিঠিটা তিনি পেয়েছিলেন, ওয়াজ ফ্রম হিজ সিস্টার আন্ট ইস্টার, মাদার অফ ডিক অ্যান্ড মিমি।
আগে আমরা আলোচনা করেছি। শি ওয়াজ এ উইডো যার স্বামী নেই, হু লিভড হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড, বুঝিয়ে দিয়েছি মেনল্যান্ড যেখান থেকে শুরু হচ্ছে আরও ভেতরে কয়েকশো মাইল ভেতরে, ওই অবধি ঘুরিয়ে উড়ে চলে গেছে। ওয়ান ডে ওয়েন ডিক অ্যান্ড মিমি ওয়ার আউট ইন দ্য উডস, ওরাও দুটো বাচ্চা, এরা এখানকার বাচ্চা দুটো, ওরা ওখানকার বাচ্চা দুটো, ওরা যখন উডস বন, একই রকমের গাছ উডস, সেখানে যখন খেলতে খেলতে দেখলো, দে ডিসকভার্ড, আবিষ্কার করলো, বা আবিষ্কার করার নয়, খুঁজে পেলো, দেখতে পেলো, দ্য কাইট অন দ্য টপ অফ এ ট্রি অ্যান্ড ক্যারিড ইট হোম। আমরা এটা ইমপ্লাইড যে কেউ না কেউ ওদের মধ্যে, ডি কি ধরে নাও ছেলে গাছে উঠতে পারে, যে গাছে আরে ফ্রিতে উড়ে আসা ঘুড়ি কালেকশন হলো, নিয়ে চলে গেল বাড়িতে। When their mother saw the kite patched with the letter, she turned pale. এই পেল মানে অনেকবার বুঝিয়েছি, ভয় বিবর্ণ হওয়া না, চিন্তিত হওয়া, ওয়ারিড হওয়া, এরকম। It was the very letter, ওই সেই চিঠি, that she had once written to her brother, তিনিও তার ভাইকে চিঠি লিখেছিলেন। ফিলিপা was her mother's name and Claude was her father's. এনারও বাবার মায়ের নাম ফিলিপা আর ক্লদই ছিল, দুজনের নাম। কিন্তু আগেকার দিনে এরকম পরিবারের লোকেদের যারা কিনা বড় তাদের নামে কিন্তু ছোটদের নামও রাখা হতো। যাই হোক, ওটা নিয়ে কনফিউশন করো না। বাচ্চা দুটোর নামও ফিলিপা ক্লদ। আর এখানে যে আমরা আন্ট ইস্টারের কথা বলছি তার বাবা মা। তবে চলো, শি নিউ, সুতরাং এটা বোঝাই গেল হু উই মাস্ট বি। আর সেখানে তো লেখাই রয়েছে বিগ হাফ মুন লাইট হাউস, তো বোঝাই গেল যে আমরা এই ফিলিপার ক্লদটা কে তিনি বুঝতে পারলেন। আর বিগ হাফ মুন লাইট হাউস লোকে তো জানবেই যে লাইট হাউস তো অনেকটা জায়গা কভার করে একটাই থাকে, তাহলে তিনি আইডেন্টিফাই করতে পারলেন। নেক্সট ডে সি স্যাট ডাউন অ্যান্ড রোট টু বিগ হাফ মুন, ওখানে অ্যাড্রেস করা চিঠি লিখে ফেললেন। অ্যান্ড ফাদার রিসিভড আর লেটার, ওই চিঠি বাবা পড়ে তার চোখে জল এলো, হারিয়ে যাওয়া সেই সিস্টারের চিঠি। নেক্সট ডে ফাদার ওয়েন্ট অ্যান্ড ব্রট আন্ট ইস্টার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি উইথ দেম, তিনিও শটান চলে গেলেন মেনল্যান্ডে, সেখান থেকে ব্রট। দে হ্যাভ বিন হেয়ার এভার সিন্স, সেই যাবৎ তারা এখানে আছে। সুতরাং এই যে প্রেজেন্ট টেন্সে গল্প শুরু হয়েছিল, উই আর নাও 6, এবার বুঝতে পারছো। আন্ট ইস্টার ইজ এ ডিয়ার, ফেভারিট আলোচনা করেছি। ডিক অ্যান্ড মিমি আর টু জলি আলোচনা করেছি। টু জলি ফরওয়ার্ডস, অর্থাৎ টু TOO এগুলো ব্যবহার করা হয় কেন, আমি তোমাদের বুঝিয়ে বলি যে উই আর সো হ্যাপি দ্যাট উই ক্যানট এক্সপ্রেস আওয়ার সেলভস উইথ ওয়ার্ডস। বুঝতে পেরেছ? একটা নাবাচক মিনিং আছে যে এতটাই আনন্দ ভাষায় প্রকাশ করা যাবে না। চলো তারপর, বাট দ্য বেস্ট অফ ইট অল ইজ দ্যাট, সবচেয়ে দারুণ ব্যাপারটা কি, উই হ্যাভ রিলেশনস নাও, অর্থাৎ আমরা আমাদের আত্মীয়কে পেয়ে গেছি এবং তোমরা আলাদা থাকবে না, আমাদের সাথে থাকবে এবং আত্মীয়তায় ভাই বোন বেঁধে বেঁধে থাকবো। সেই যে দড়িটা, একটা টুয়াইন বলেছিলাম, একটা সুতো, আমরা বেঁধে বেঁধে যেন থাকি, তোমরা বেঁধে বেঁধে সবাইকে বাড়িতে এনে রাখতে হবে। আমি খবরদার এগুলো বলছি না, তো চেষ্টা করো সবার সাথে সবার খোঁজ খবর নিয়ে একটু বেঁধে বেঁধে থাকতে। লাইন্স বাই লাইন্স পড়ো, কিছু নেই। এই গল্পগুলো তোমাদের বোধহয় যে কটা সিলেবাসে আছে নতুন, তার মধ্যে লাস্টের গল্প। তো সুতরাং আমি মনে করলাম এটা পার্সোনাল কনসেপ্ট যে আসার যোগ্য, এবং একটু যদি এই ক্লাসগুলো ভালো করে ফলো করো তাহলে তোমরা সব প্রশ্নের উত্তর খুব সুন্দর করে পারবে। কোথায় কি টেন্স, প্রশ্নটা দেখলে অনেকটা প্রশ্নের উত্তর পেয়ে যাবে, বাক্য সাজাতে সুবিধা হবে। ম্যাম, আমাদের হাতে আর কত টাইম আছে? আমাদের হাতে আর রয়েছে 2 মিনিট মতো। 2 মিনিট রয়েছে। নেক্সট স্লাইডে একটু চলে যাই। তৈরি করা হচ্ছে তোমাদের মধ্যে প্রশ্ন রাখতে পারে, স্যার সব ধরনের হলো, একটা MCQ হলো না কেন? কেননা MCQ আসে, অলরেডি আসে, এবং তোমাদের স্কোরিংয়ের জন্য দেখো আমাদের এডুকেশন সিস্টেমে তোমাদের অন্যান্য কোথায় কে কী পড়ে, কোন বোর্ডে পড়ে সেটা জানার দরকার নেই, কিন্তু যাতে তোমরা অ্যাট পার থাকো, প্যারালালি তোমরাও যাতে কনফিডেন্ট থাকো, স্কোর করতে পারো, তার জন্য কিন্তু এইরকম MCQ থাকে, শর্ট কোশ্চেন থাকে। স্কোর করো, এই মাধ্যমিক লেভেলে প্রচুর ভালো স্কোর করার স্কোপ থাকে। একটু বই শুধু পড়ো না, একটু পাশাপাশি পড়ো। দেখো আমি তোমাদের অনেক রকমভাবে কিন্তু একটা প্যারাগ্রাফ লেখার মতন করে একটা স্লাইড ফার্স্টে সাজিয়ে দিয়েছিলাম। টাইম শেষ হয়ে গেছে।
হয়ে গেছে হ্যাঁ। ওকে, তোমরা দেখে নিও এবং সাজানি রয়েছে, তোমরা উত্তর করতে পারবে। একদমই তাই। সুতরাং যতটা ডিটেলসে স্যার বোঝালেন, এবং সেক্ষেত্রে তোমরা ইনসাইড কোয়েশ্চেন্স এমনিই পেয়ে যাবে, কারণ স্যার একটা কথা বলেছেন, নিজেরা কোয়েশ্চেন করো, তার মধ্যেই আনসার রয়েছে। তো আজকের হাতে আমাদের সময় নেই, তোমরা অবশ্যই অনুষ্ঠানটা আবার ইউটিউবে দেখতে পাবে, ভালো করে দেখে নেবে। নেক্সট অনুষ্ঠানে আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ স্যার, এবং তোমাদের অনেক ধন্যবাদ। নমস্কার।